हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट যেটা আমরা শুরু করেছিলাম ফুড এসআই 2024 যে ম্যাথমেটিক্স সলিউশনটা আমি শুরু করেছিলাম অলরেডি আমি তোমাদের সাথে সেশন 1 এন্ড সেশন 2 কমপ্লিট করে দিয়েছি। দ্যাট মিন্স টোটাল প্রায় 50 প্লাস 50 100 ম্যাথ আমি কমপ্লিট করে দিয়েছি। আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সেশন 3। তো চলো শুরু করা যাক। সেশন 3 টেস্ট বুকলেট নাম্বার ক্যাপিটাল এ। ওকে, তো ফার্স্ট যে ম্যাথটা ছিল দেখো 1 বাই 1 কেন করছি। 1 বাই 1 হচ্ছে টেক্সট বুকলেট সিরিজের প্রথম অঙ্ক যেটা ছিল, অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু ম্যাথ ছিল, তাই ওটা ফার্স্ট বুকলেট নাম্বার সিরিজের দাগ নাম্বার আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। হ্যাঁ, ওকে। তো কি বলেছে দেখো, ক্যাপিটাল এ এবং বি একই জায়গা থেকে এবং একই দিকে যাত্রা শুরু করে। ধরো এই জায়গায় ক্যাপিটাল এ আছে এবং ক্যাপিটাল বি, এদের স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একই জায়গা থেকে এবং একই দিকে ডাইরেকশন অফ দ্য সেম, একই দিকে যাত্রা শুরু করে। কিন্তু বি যাত্রা শুরু করে এ যাত্রা শুরু হবার 2 ঘন্টা পরে। দ্যাট মিন্স ধরো বি যাবে কখন না, এ অলরেডি 2 ঘন্টা চলে যাবে, তারপরে কিন্তু বি যাত্রা শুরু করবে। ওকে, বলেছে যদি এ এর গতিবেগ 40 কিমি পার ঘন্টা হয়, এ এর গতিবেগ কত হয় না 40 কিমি পার আওয়ার, আর বি এর গতিবেগ হয় 50 কিমি পার আওয়ার। তাহলে বলেছে কত দূরত্বে বি এ কে ছাড়িয়ে যাবে, মানে কতটা ডিস্টেন্স যাওয়ার পর বি এ কে ছাড়িয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট। এটা কিন্তু লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি। দেখো ধরো এ একটা লাইন, এখানে বি পড়ে আছে, এ একা ধরো 2 ঘন্টায় এতটা চলে গেছে, এটা স্যার 2 ঘন্টায় চলে গেছে। তাহলে আগে একটা জিনিস আমাকে বলো, এর ক্যাপাসিটি স্পিড কত 40 কিমি পার আওয়ার। তার মানে এ 1 ঘন্টায় 40 কিমি যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে 40 2 80 কিমি। দ্যাট মিনস এ অলরেডি 80 কিমি পথ প্রথমে চলে গেছে, তারপরে বি যাত্রা শুরু করছে। তার মানে বি কে যদি এ কে ক্রস করতে হয়, তার মানে ওই 80 কিমি কভার করতে হবে এবং ওই টাইমে প্লাস এ কতটা যাবে সেটাও কভার করতে হবে, তবে গিয়ে এ কে বি ক্রস করবে। তো আমি ধরে নিলাম এখান থেকে আরো এক্স কিমি পর, অলরেডি 2 ঘন্টা পরে এ চলে গেছে 80 কিমি, তারপর বি যাত্রা শুরু করছে। তাহলে 2 ঘন্টা পর যখন যাচ্ছে, তাহলে ধরে নিলাম আরো এই জায়গাটায়, ধরো এই জায়গাটায় এ বি কে ক্রস করবে এই জায়গাটায়। তাহলে এটা ধরে নিলাম এখান থেকে এক্স কিমি দূরত্ব। তার মানে এ এক্স কিমি যেতে যে সময় লাগবে বি এর এক্স প্লাস 80, কেন 80 এ অলরেডি চলে গেছে, তার মানে 80 বি কেও যেতে হবে। তাহলে এক্স প্লাস 80 যেতে বি এর কত সময় লাগবে, এই দুটা সময় যদি আমি ইকুয়াল করে দেই তবেই আমি ডিসটেন্স এক্স এর ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? তো আমরা ডিসটেন্স ইকুয়াল টু ফর্মুলা কি জানি, স্পিড ইনটু টাইম। ওখান থেকে বলতে পারি টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। দ্যাট মিন্স এ এক্স কিমি যেতে কত সময় লাগবে না, এর এক্স কিমি যেতে সময় লাগবে এক্স বাই এর স্পিড কত 40, এই সময়টা লাগবে। আর বি কে কত যেতে হবে না, বি কে 80 কিমি যেতে হবে প্লাস এক্স কিমিও যেতে হবে। তার মানে এক্স প্লাস 80 এই কিমি যেতে বি এর কত সময় লাগবে না, ডিভাইডেড বাই বি এর স্পিড দিয়ে ডিভাইড করে দেবো। তার মানে এর টাইম আর বি এর টাইম ইকুয়াল হয়ে গেল। ব্যাস একটা করে জিরো কেটে দাও, কোনাকুনি গুণ করলে হবে 5x আর এটা হবে 4x প্লাস 320। তার মানে x এর ভ্যালু হচ্ছে আমার 320, x এর ভ্যালু 320। কিন্তু বলেছে কি বি কতটা দূরত্ব গেলে বি এ কে ক্রস করবে, মানে এইটা হচ্ছে 320 কিমি, এই যে এই দিকটা প্লাস 80, তার মানে টোটাল আমাকে কত কিমি যেতে হবে, টোটাল আমাকে 400 কিমি যদি বি যায় তবেই সে এ কে কি করবে ক্রস করে দিবে, মানে পেরিয়ে চলে যাবে। বোঝা গেল? অলরেডি 2 ঘন্টা চলে গেছে, মানে কি 80 কিমি সে চলে গেছে। তাহলে 80 কিমি যদি চলে যায়, তার মানে আমার ওখানে কি দাঁড়াচ্ছে, তারপরে বি যাত্রা শুরু করবে, তারপরে বি যাত্রা শুরু করেছে। আমি ধরে নিলাম কি যে এরপরে আর এক্স কিমি গেলে এ বি কে ক্রস করবে। তাহলে এক্স কিমি যেতে এর কত সময় লাগবে এক্স বাই 40, এক্স কিমি যেতে এর কত সময় লাগবে এক্স বাই 40, আর বি কে কত যেতে হবে না, এদিকের এক্স আর এদিকের 80 পুরোটা যেতে হবে। তার মানে এক্স প্লাস 80 কিমি যেতে হবে। তাহলে এক্স প্লাস 80 কিমি যেতে গেলে বি এর কত সময় লাগবে, ওই টোটাল ডিস্টেন্স বাই বি এর স্পিড 50 দিয়ে ডিভাইড করে দিলাম, দিয়ে ওই দুটোকে ইকুয়াল করলাম, যেহেতু সময়টা একই হবে এক করতে হবে। তাহলে ওই সময় গিয়ে যেহেতু ক্রস করবো, মানে কি দুজনের সময়টা একই, সময়টা ক্রস করে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? জাস্ট এক মিনিট।
নেক্সট কোশ্চেন নাম্বার 2। প্রথম দুটো কোশ্চেন কিন্তু সেশন নাম্বার 3 যে প্রথম দুটো কোশ্চেন কিন্তু ম্যাথই ছিল, ঠিক আছে, এই জন্য 1/1, এরপরে দাগ নাম্বার 2/2। নেক্সট দাগ নাম্বার 2/2। ওকে, কি বলেছে দেখো, যদি আমার হাত খরচ 2/5 60 টাকা হয় তবে আমার হাত খরচ কত পেয়েছিলাম। আমি আমার টোটাল হাত খরচ যেটা পাই তার 2/5 হচ্ছে 60 টাকা। তাহলে টোটাল হাত খরচ মানে কি 1 অংশ। তাহলে ভগ্নাংশ থেকে একে যেতে গেলে কি করতে হয়, ভগ্নাংশ থেকে একে যেতে গেলে ভাগ করতে হয়। তো ভগ্নাংশের ভাগ করতে হয় না, কি হয়, জাস্ট গুণ হয়ে ডান দিকেরটা উল্টে যায়। তার মানে 2 এ কাটাকাটি করে কত হবে 30, 30 5 150। তাহলে টোটাল আমার হাত খরচ কত টাকা 150 টাকা। ক্লিয়ার, সোজা অঙ্ক ছিল। নাও কোশ্চেন নাম্বার 3 এবং টেক্সট বুকলেট কোশ্চেন নাম্বার 5, 3/5। কি বলেছে, একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ড কি 15 মিটার লম্বা ছায়া তৈরি করে। ওকে, গুড। তাহলে যদি পতাকাটি কি, যদি একটি পতাকা দণ্ড 20 মিটার লম্বা হয় তবে তার ছায়া দৈর্ঘ্য কত হবে। 3/5 সোজা অঙ্ক দিয়েছে, ওই নিয়ে আমি করে নিব। দেখো একটা পতাকা যেখানে আছে, যে স্ট্যান্ডের উপর আছে সেটা পতাকা দণ্ড, ঠিক আছে। তাহলে যে দণ্ডটি 12 মিটার লম্বা একটি পতাকা দণ্ড যে 15 মিটার ছায়া সৃষ্টি করে, 12 মিটার লম্বা পতাকা দণ্ড যে ছায়া সৃষ্টি করে 15 মিটার, তাহলে 1 মিটার লম্বা হলে সে কত ছায়া করবে 12/15। বোঝা গেল। নেক্সট কি বলেছে, তাহলে 20 মিটার যদি পতাকা দণ্ডটি লম্বা হয় তার ছায়া দৈর্ঘ্য কত হবে, 20 মিটার হলে কত হবে 15/12 × 20, এইটা হবে। তাহলে 3 4 12, 3 5 15, 4 5 20, তাহলে 5 5 কত হবে 25 মিটার। 20 মিটার লম্বা বা দৈর্ঘ্য পতাকা দণ্ডটি আমার 25 মিটার কি করবে, ছায়ার সৃষ্টি করবে। বোঝা গেল, জাস্ট ঐকিক নিয়ম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন কি আছে দেখি, 4/9। ওকে, দেখেন না স্ল্যাশ দিতে ভালো লাগে দেখতে। কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট স্কুলে, কোন একটা স্কুলে, ওকে, 320 জন বালক এবং 180 জন বালিকা আছে। কোন একটা স্কুলে, যে স্কুলে বয়েজ আছে আমার 320, গার্লস আছে 180, তার মানে টোটাল ক্যাপাসিটি কত 500 জনের। বয়েজ আর গার্লস মিলে টোটাল কত হচ্ছে 500 জন হচ্ছে। ক্লিয়ার, এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট। ওই স্কুলে টোটাল স্টুডেন্ট কত, বয়েজ হচ্ছে 320, গার্লস হচ্ছে 180, তার মানে টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার, যোগ করে দিলে 500। ওকে, এখন বলেছে বালকদের গড় অনুপস্থিতির হার হলো 6 and 1/4% এবং বালিকাদের 8 and 1/3%। তাহলে পুরো স্কুলের গড় অনুপস্থিতির হার কত। গড় অনুপস্থিত মানে টোটাল স্কুলে এতজন হচ্ছে কি না আসেনি। গড় অনুপস্থিত হার মানে কি 100 জনে 6 × 1 = 4। এই যে টোটাল যে নাম্বারটা, এই নাম্বারটা ওরা অনুপস্থিত, গড়ে অনুপস্থিত মানে স্কুল আসে না। এবং বালিকাদেরও সেম বলেছে, অনুপস্থিতির হার বলছে 8 and 1/3%। তাহলে সেক্ষেত্রে আমাকে বলেছে তাহলে পুরো স্কুলের গড় অনুপস্থিতির হার কত, ওইটা বের করতে হবে। ক্লিয়ার, দুভাবে করা যায়, আমি ডাইরেক্ট পার্সেন্টেজ ধরে করি। আগে বলো তো 6 and 1/4% মানে কত, 6 and 1/4% এটা মানে কত বলো তো, 6/24 একে 25, 25 এর 4%, তার মানে 25 এর 4 ইন্টু পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, তাহলে 25 4 এ 100, 4 4 এ 16 এইটা। আর 8 and 1/3% মানে কত, 8 3 24, 25 এর 3%, এটাও নিচে 100 মানে 25 4 100, 4 3 12, এটা হচ্ছে 1 এর 16 and 1 এর 12। এবারে টোটাল বয়েজের, টোটাল বালকের 1 এর 16 অংশ যে হচ্ছে অনুপস্থিত, তার অনুপস্থিত কতজন হচ্ছে, তার মানে 320 ইন্টু 1 এর 16, এইটা হচ্ছে আমার কি টোটাল বালক অনুপস্থিত, প্লাস টোটাল গার্লস কত হবে না 180 ইন্টু 1 এর 12, এইটা
বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কলেজ কত হবে 500, এটা বের করো, মানে ফ্র্যাকশনটা বের হবে ইনটু 100 করে দেব। ওকে, তার মানে 16 দিয়ে আমার কত হচ্ছে 32 20 আর 12 কে 12 12 5 7 15, তার 20 প্লাস 15 মানে কত হচ্ছে 35, 35 বাই 500। এই ফ্র্যাকশনটা হচ্ছে টোটাল আমার 500 জনের মধ্যে 35 জন কি হচ্ছে অনুপস্থিত। কি বললাম 500 জনের মধ্যে 35 জন আমার অনুপস্থিত, তাহলে পার্সেন্টেজ বের করলে কি করব ইনটু 100 করে দেব। তার মানে জিরোগুলো কেটে যাবে, 5 সাথে 35, তার মানে টোটাল এভারেজ 7% আমার কি অনুপস্থিত, পুরো গড়ে 7% অনুপস্থিত। বোঝা গেল? আমি টোটাল অনুপস্থিত বের করে নিলাম, দিয়ে ইনটু 100 করে পার্সেন্টেজ বের করে দিলাম। ওকে, এবং আরেকটা অ্যালিগেশন দিয়ে করা যায়, ঠিক আছে? যে কোনো একটা প্রসেস শিখে রাখো, দুটো করতে গেলে আবার চাপ হয়ে যাবে না, বলে দেবো। ওকে, জাস্ট ফ্র্যাকশনগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? ফ্র্যাকশনগুলো একটু মনে রাখবে। প্রথমে একটা কি বের করলাম বলো তো, 25/4% ছিল না, আর এটা হচ্ছে 25/3। ধরো আমি ধরে নিলাম যে এভারেজের উপর x% আমার অনুপস্থিত, টোটালের উপর মানে যেটা অ্যান্সার যেটা বের করতে বলেছে সেটাকে আমি x ধরলাম, যে টোটালের উপর x% আমার অনুপস্থিত হবে। তাহলে এবারে এলিগেশন লাগাবো। এলিগেশন লাগানোর আগে একটা জিনিস খেয়াল করো, উপরে দুটো ফ্র্যাকশন আছে, তো ফ্র্যাকশন রাখলে একটু প্রবলেম হতে পারে, তো সেটাকে আমি কনভার্ট করে দিব কি এমনি এ নাম্বারে। তাহলে নিচে দেখো হর রাখা যাবে না, হরের লসাগু কত হচ্ছে 4 3 12, তাহলে 12 দিয়ে গুণ করলে কত হবে, এটা হবে 75। এখানে লিখবো না, এখানে লিখলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এইদিকে লিখছি। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করলে হবে 75, এটাকে 12 দিয়ে গুণ করলে হবে 100, আর এটাকে 12 দিয়ে গুণ করতে হবে 12x হবে। এবারে এলিগেশন লাগাও। দেখো অবভিয়াসলি 75 থেকে 100 বড়, তাহলে 100 মাইনাস 12x করে দাও এটা, আর এটা 12x মাইনাস 75 করো। ওকে, এই যে দুটো বেরালো, এই দুটো বেরাচ্ছে বয়েজ আর গার্লসের রেশিও বেরাচ্ছে। ওকে, বয়েজ আর গার্লসের রেশিও, এখানে যে কোনো একটা তো বয়েজ কত বলে দিয়েছে, বয়েজ বলেছে 320 জন বালক, তো এখান থেকে আমি বলতে পারি ডাইরেক্ট যদি করি 100 মাইনাস 12x সমান 320, তাহলে 12x সমান যেহেতু মাইনাসে চলে আসছে নাকি, তার মানে এইটা বড়, এদিকটাকে মাইনাস দিয়ে একটা গুণ করে দাও তো, 12x মাইনাস 100 করে দাও, আর এটা 75 মাইনাস 12x। অ্যাকচুয়ালি x এর ভ্যালু তো কত আমরা জানিনি, তো আমার যেহেতু এটা আমি আগেরটা করে দেখলাম কি এখানে আমার মাইনাস আসছে, তার নাম্বার অফ স্টুডেন্ট কোনদিন মাইনাস হতে পারে না, তাই আমি কি করলাম মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। এর মধ্যে যে কোনো একটা বড় হবে, আমি ধরলাম এইটা বড়, তাহলে এখান থেকে এটা মাইনাস করলাম, আবার এক্ষেত্রে এটা বড় হলে এটা বড় হবে, এই লাইন বরাবর। এলিগেশন ওয়াইজ কি হয় না, যে কোনো একটা ডেটা অলওয়েজ বড় হয়। তাহলে দেখো এখানে এইটা প্লাস এটা মাইনাস, তাহলে 100টা ওদিকে গেলে কি হবে যোগ হবে। তার মানে x এর ভ্যালু কত হচ্ছে আমার এদিক দিয়ে আসছে না, তাই তো? ওকে, জাস্ট এক মিনিট। এইটা যেটা বেরালো 12 মাইনাস 100 আর 75 মাইনাস 12x, এটা হচ্ছে বয়েজ আর গার্লসের রেশিও। এবার আমরা এখানে করতে পারি 12x মাইনাস 100 বাই 75 মাইনাস 12x সমান 320 বাই 180, এই যে রেশিওটা। ওকে, তার মানে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, আর যাবে না। এবারে গুণ করে দাও, গুণ করে কাটাকাটি করে দেখবে এখানে অবশ্যই কি হবে 12 সাথে 84, 84 100 মাইনাস করলে এটা x এর ভ্যালু দেখো 7ই আসছে। এটা করে দেখবে, সলভ করে দেখবে x এর ভ্যালু 7 আসবে। তার মানে আমি অবভিয়াসলি বলে দিলাম কি যে আমাদের যে অ্যানসারটা দিয়েছিল মানে অ্যানসারটা বের করতে বলেছিল সেটাকে আমি x ধরে নিলাম, x ধরে আমি এলিগেশন লাগিয়েও বের করতে পারি। আদারওয়াইজ টোটাল যে নাম্বার অফ স্টুডেন্টস বের করলাম 500, আর টোটাল আমি কতজন বয়েজ অনুপস্থিত কতজন গার্লস অনুপস্থিত বের করে যোগ করে কি অনুপস্থিত বাই টোটাল স্টুডেন্ট ইনটু 100, ওই প্রসেসটা আমার এর থেকে একটু সোজা মনে হলো তাই ওটা আগে করিয়েছি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। চলো নেক্সট।
5/11। কি বলেছে বার্ষিক 5% হারে 4800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? কি বললাম বার্ষিক 5% হারে 4800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আমরা সিআই ইকুয়াল টু ফর্মুলা কি জানি, বেসিক যে ফর্মুলা পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, কিন্তু এটা সুদ বেরায় না, এটা সুদ আসল বেরায়। ঠিক আছে, এখান থেকে মাইনাস পিটা করে দিলে চক্রবৃদ্ধি সুদ বেরাবে। ওকে, তো আমরা এই ফর্মুলা ইউজ করে করি এখন। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে কত হবে দেখো, 4800 পি এর ভ্যালু ইনটু 1 প্লাস আর আর এর ভ্যালু কত 5, 5 এর 100 কত বছর 2 বছর। এটা ক্যালকুলেশন করে বের করো কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেশন করে বের করো কত হচ্ছে দেখো। এটা কাটাকাটি করলে হবে 1 আর এটা হচ্ছে 20, মানে 20 একে 20 প্লাস 21, 21 এর 20 ইনটু যেহেতু স্কয়ার আছে তার মানে আমি বলতে পারি 21 এর 20 ইনটু 21 এর 20। তো 20 যে দুটো 0 আর 4800 যে দুটো 0 কেটে দিলাম, 4 2 2 4 4 2 2 4 হচ্ছে, 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 12। তাহলে 21 ইনটু 21 ইনটু 12 গুণ করে দেখো কত হচ্ছে, 21 ইনটু 21 ইনটু 12 5 2 9 2, তো দাঁড়াচ্ছে 5 2 9 2। তাহলে এইটা হচ্ছে 4800 টাকার কি আসল প্লাস সুদ, চক্রবৃদ্ধি সুদরা এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমি বলেছিলাম পি মাইনাস করব, তার মানে 4800 টাকা যদি মাইনাস করে দিই আমার পড়ে থাকবে 492। তাহলে এইটাই হচ্ছে 5% হারে 4800 টাকা 2 বছরের কি চক্রবৃদ্ধি সুদ 492। বোঝা গেল কিভাবে করলাম? জাস্ট ফর্মুলাটাকে বসিয়েছি, এটাকে একটু কাটাকাটি করে ভগ্নাংশ বের করলাম। 20 1 প্লাস 1 এর 20, 1 প্লাস 1 এর 20 মানে কত হচ্ছে 21/20। তাহলে 21 এর 20 যেহেতু স্কয়ার আছে তাই দুবার গুণ করে দিয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট 6/13। কি বলেছে? ডাক্তারবাবু রিয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর ওষুধ নিতে। ডাক্তারবাবু রিয়াকে বলেছিল যে টোটাল 9 ঘন্টা অন্তর অন্তর একটা করে ওষুধ নিতে। ওকে, যদি সে প্রথম ওষুধটি সকাল 11টায় নিয়ে থাকে তবে 8তম যে ওষুধ মানে 8 নম্বর ওষুধটি সে কখন নেবে? প্রথম ওষুধটা নিয়েছিল সকাল 11টায়, তাহলে 8 নম্বর ওষুধ সে কখন নেবে? তাহলে বলো তো 8 নম্বর ওষুধ মানে মাঝখানে ইন্টারভেল কতগুলো, যে ইন্টারভেল গুলো সেটাই। ধরো প্রথম ওষুধ নিয়েছে সে সকাল 11টায়, তারপরে ওষুধ খাবে কখন 9 ঘন্টা পর, মানে 11টা AM প্লাস 9 কত হচ্ছে 8 PM নাকি? ওকে, তার মানে কোন টাইমটা, এই যে একটা ওষুধ থেকে আরেকটা ওষুধের যে ইন্টারভেল এই সময়টা হচ্ছে 9 আওয়ার্স, এই ইন্টারভেলটাই হচ্ছে 9 আওয়ার্স। এরকম করে দেখো দুটো ওষুধের জন্য একটা ইন্টারভেল চলে গেল। কি বললাম? দুটো ওষুধের জন্য একটা ইন্টারভেল তৈরি হলো। এরকম যদি 8টা ওষুধ খায় তাহলে কতগুলো ইন্টারভেল হবে? 7টা ইন্টারভেল হবে। তাহলে একটা ইন্টারভেলের ভ্যালু কত হচ্ছে 9 আওয়ার্স। 8টা ওষুধের জন্য 7টা ইন্টারভেল হবে, 7টা ইন্টারভেলের জন্য 9 7 63 ঘন্টা তার কি হবে টোটাল টাইম যাবে। 63 ঘন্টা মানে কত? 63 ঘন্টা মানে হচ্ছে
কতদিন কত ঘন্টা বের করতে হবে, 63কে 24 দিয়ে ভাগ করব, তাহলে 24 2 48 মাইনাস করলে হবে 8 5 13 15, তার মানে 2 দিন আর 15 ঘন্টা আমার হাতে থাকছে। তাহলে 2 দিন মানে কি দেখো 11 AM হয়েছিল, এখান থেকে যখন আমি 2 দিন যাব 2 ডেজ চলে যাচ্ছি, সেই ঘুরে ফিরে আবার 11 AM এ চলে আসবো। যদি সকাল হয় সকাল হবে, আর যদি রাত থেকে আমি শুরু করি, যে রাত 11টায় আমি শুরু করেছিলাম ওষুধ খাওয়া, তাহলে 2 দিন পর সেই আমার রাত 11টায় আমি ফিরে আসবো। আমাকে শুধু যোগ করতে হবে, এর সাথে 15 ঘন্টা যোগ করতে হবে, তাহলে সকাল 11টা প্লাস 12 ঘন্টা মানে রাত 11টা হয়ে যাবে। যদি আমি এখান থেকে 11 PM মানে 12 ঘন্টা এর সাথে আমি যোগ করে দিলাম, সকাল 11টার সাথে 12 ঘন্টা যোগ করা মানে 11টা PM হবে, প্লাস এর সাথে একটা 3 ঘন্টা যোগ করবো, কেন 15 থেকে অলরেডি 12 ঘন্টা আমি যোগ করে AM থেকে PM করে দিয়েছি, বাকি থাকলো 3 ঘন্টা। 3 ঘন্টা মানে রাত 11টা, রাত 12টা, 1টা 2টা, তার মানে আমার কি দাঁড়াচ্ছে 2 AM দাঁড়াচ্ছে। অ্যান্সারটা কি হবে 2 AM। তার মানে রিয়া 8তম যে ওষুধটা 8 নম্বর ওষুধটা কিন্তু সে ভোর বা রাত 2টার সময় নিয়েছিল। কখন, কোন টাইম, কোন ডেট কিছু বলা নেই, শুধুমাত্র পার্টিকুলার টাইমটা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে কখন সে ওষুধটা নিয়েছিল বা খেয়েছিল। ওকে, চলো নেক্সট 7/14। কি বলেছে, একটি লোক 18 দিনে কাজের জন্য 1530 টাকা পায়, তবে 30 দিন কাজের জন্য সে কত টাকা পাবে? কোন একটা লোক টোটাল 18 দিন কাজ করেছে, তাতে সে পেয়েছে কত 1530 টাকা। লোকটি যদি 30 দিন কাজ করে তাহলে সে কত টাকা পাবে, এটাই চেয়েছে। বোঝা গেল? লোকটা যদি 30 দিন করে তাহলে কত টাকা পাবে। তাহলে সিম্পল ঐকিক নিয়ম 1530 ইন্টু 30/18, এটা সলভ করবে, পেয়ে যাবে 6 3 6 5 3 5 15 3 1 3 0। আর লোকটি 30 দিন কাজ করে 2550 টাকা কি করবে, পাবে। বোঝা গেল? সিম্পল কি নিয়ম, 18 দিন কাজ করে এত টাকা পায়, তাহলে একদিন কাজ করে কি বাই 18, 30 দিন কাজ করে ইন্টু 30 হয়ে গেল। চলো নেক্সট 8/15। কি বলেছে দেখো, একটি চৌবাচ্চাকে এ ও বি দুটি নল যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। টোটাল একটা চৌবাচ্চা আছে, এ ভর্তি করে 4 ঘন্টায় আর বি ভর্তি করে 6 ঘন্টায়, একটা চৌবাচ্চাকে পূর্ণ করে, এবং সি নলটি বা সি চৌবাচ্চাটিকে 12 ঘন্টায় খালি করে দেয়, এবং সি এই দুটো যেহেতু পূর্ণ করে প্লাস দিলাম, সি খালি করে মাইনাস দিলাম, তাহলে সি টোটাল চৌবাচ্চাটাকে 12 ঘন্টায় শেষ করে দেয়। দ্যাট মিনস সি এর যে কর্মদক্ষতা, কাজ করার যে স্পিডটা সেটা কম। তার মানে কি অ্যাটলিস্ট একটা 3টে পাইপকে যদি আমি একসাথেও খুলে দিই, তাতেও একটা সময় এমন আসবে সেখানে চৌবাচ্চাটা কি হবে, ভর্তি হয়ে যাবে। ওকে, তাহলে এখন বলেছি যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এই যে বললাম যে সি খালি করতে 12 ঘন্টা, অনেক বেশি সময় নিচ্ছে। তার মানে কি এই পাইপ দিয়ে আস্তে আস্তে জল বেরাচ্ছে, তার মানে একটা এমন সময় আসবে 3টে পাইপ যদি আমি একসাথে খুলে দেই তাতেও চৌবাচ্চাটা কিন্তু পূর্ণ হবে। বলছে ওই কোন সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে বা পূর্ণ হতে কত সময় লাগবে, কত সময় পর চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটা বের করতে বলেছে। তাহলে কাজ করে এদের 3টে লসাগু নিয়ে নিই আমরা। অলরেডি 12 হবে, আমরা বুঝতেই পারছিস। যদি 12 যদি হয় তাহলে এ পাইপের এফিসিয়েন্সি কত 3 ইউনিট, বি পাইপের এফিসিয়েন্সি 2 ইউনিট, আর সি পাইপের এফিসিয়েন্সি 1 ইউনিট। এই দুটো হবে প্লাস, এটা হবে মাইনাস। যেহেতু পাইপটা বের করে দিচ্ছে তাই ওটাকে আমি মাইনাস ধরছি। কি বের করলাম, এ পাইপ চৌবাচ্চাটি ভর্তি করে 4 ঘন্টায়, বি পাইপ ভর্তি করে 6 ঘন্টায়, সি পাইপ খালি করে 12 ঘন্টায়। এদের এফিসিয়েন্সি লসাগু বের করে দেখলাম কি 12 হচ্ছে। তার মানে আমি ধরে নিলাম লসাগুটাই থেকে আমি ডাইরেক্ট বলতে পারি যে টোটাল চৌবাচ্চাটি 12 ইউনিটের, মানে ওখানে ধরো 12 লিটার জল ধরে, আমি ধরে নিলাম যে চৌবাচ্চাটির মধ্যে 12 লিটার জল ধরে। তাহলে এই 12 লিটার জল ভর্তি করতে এ পাইপের কত সময় লাগে, 4 ঘন্টা। তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি এ পাইপ 1 ঘন্টায় 3 ইউনিট জল ভর্তি করে, বা 3 লিটার জল, যদি আমি লিটার বলি তাহলে 3 লিটার জল ভর্তি করে।
বি পাইপ 1 ঘন্টায় 2 লিটার ভর্তি করে, আর সি পাইপ 1 ঘন্টায় 1 লিটার বের করে দেয়। তার মানে আমি এখন বলবো যে 1 ঘন্টায় টোটাল আমার কতটা জল স্টোর হচ্ছে ট্যাঙ্কির মধ্যে বলো তো। 1 ঘন্টায় এ পাইপ জল দিচ্ছে 3 লিটার, বি পাইপ দিচ্ছে 5 লিটার। 5 লিটার আমার ট্যাঙ্কির মধ্যে জল ঢুকছে আর 1 লিটার বেরিয়ে যাচ্ছে। তার মানে 1 লিটার আমার কি ট্যাঙ্কির মধ্যে স্টক আছে। প্রতি ঘন্টায় 4 লিটার জল ট্যাঙ্কির মধ্যে আমার স্টক হচ্ছে। তাহলে 12 লিটার স্টক করতে কত সময় লাগবে না 12/4, তার মানে 3 ঘন্টা। তার মানে 3টে পাইপকে যদি আমি একসাথে খুলে দেই তাহলে প্রতি ঘন্টায় 4 লিটার জল স্টক হবে। তাহলে টোটাল ট্যাঙ্কিটা ভর্তি করতে 12 লিটার ভর্তি করতে আমার কি 4 দিয়ে ভাগ করব, 3 ঘন্টায় ট্যাঙ্কিটি ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট 9/16। বোঝা গেল? খুবই একটা সোজা অঙ্ক দেওয়া ছিল। কি বলেছে দেখো, একটি সেলে 7,500 টাকা দামের ওয়াশিং মেশিনের ওপর 20% ছাড় দেওয়া হয়েছিল। কোথাও একটা সেল চলছে, ঠিক আছে? ওই সেলে 7,500 টাকা দামের ওয়াশিং মেশিনের ওপর 20% ছাড় দেওয়া হয়েছিল। তাহলে মালিকের তবুও 20% লাভ হয়েছে। তাহলে মালিক ওয়াশিং মেশিনটি কত দামে কিনেছিল সেটা বিক্রি করব। দেখো 7,500 টাকায় আমি যদি ওয়াশিং মেশিনটা যদি বিক্রি করি, তাতে আমার তার উপরে মেশিনটির উপরে 20% ছাড় দেওয়া হয়েছে। তার মানে 80/100, 20% ছাড় দিয়েছি মানে কত 80/100 ইন্টু এই দামে বিক্রি করার পরেও তার কিন্তু 20% লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য পেতে গেলে 100 যেহেতু লাভ হয়েছে 20%, 120। ব্যাস, এটা কেটে দাও, 100 কেটে গেল, এটা কেটে গেল। ওকে, 4 2 8, 4 3 12, 3 25 75, 25 2 50 আর দুটো 0। দ্যাট মিনস ওয়াশিং মেশিনটির ক্রয় মূল্য কত হবে? 5,000 টাকা। বোঝা গেল? 20% ছাড় দিয়েছিলাম, তার মানে 80/20। এটা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। সবসময় বিক্রয় মূল্য ছাড় যে দেওয়া হয়, ছাড় কোনো একটা জিনিসের ছাড় দেওয়া হয় কার উপরে বলো তো? ছাড় দেওয়া হয় মার্ক প্রাইস, মানে কোনো একটা প্রোডাক্টের উপর যে প্রাইসটা লেখা থাকে মার্ক প্রাইস বা এমআরপি বা ধার্য মূল্য, যে কোনো একটা বলতে পারি, ঠিক আছে? তাহলে ওর উপরে আমি 20% এটা বিক্রি করছি, মানে কি এটা লেখা বা ওর উপরে কি করা আছে 20% ছাড় দেওয়া আছে। তার মানে কি এটা 80/20 ইন্টু ক্রয় মূল্যের জন্য কি করবো উল্টে যাবে 100/100। যেমন আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি জিনিসটা লাভ বা ক্ষতি কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। যখন ক্রয় মূল্যের উপর হতো তখন 120/100 করতাম, কিন্তু আমি যাচ্ছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে, তাই উল্টে দিয়েছি 100/120। ওকে, এই হচ্ছে আমাদের প্রসেস। চলো নেক্সট 10/17। কি বলেছে দেখো, একটি কম্পিউটার 36,000 টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যে 20% লাভ করে 25% লাভ করতে কম্পিউটারটি কত দামে বিক্রি করতে হবে? কোন একটা কম্পিউটার ওকে 36,000 টাকায় বিক্রি করে একজন ডিলার 20% লাভ করে। 20% লাভ করা মানে কি বলতো? সিপি আর এসপি। 20% লাভ করা মানে কম্পিউটারটার সিপি যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। কি বললাম? কম্পিউটারটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120। তবেই কিন্তু কম্পিউটারটার 20% লাভ করা হয়েছে। কার উপরে? সিপির উপরে, মানে 100-র উপরে। এখন বলেছে তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য 120, কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্য কত? 36,000 টাকা। দ্যাট মিনস এই 120-র ভ্যালু কত? 36,000। একের ভ্যালু কত? 300। একের ভ্যালু আমি কত পেলাম? 300 পেলাম। একের ভ্যালু আমি কি পেলাম? 300 পেলাম। এখন বলেছে ওই কম্পিউটারটা যদি আমি 25% লাভে বিক্রি করতাম, দ্যাট মিনস ক্রয় মূল্য কত? 100। 25% লাভ মানে এটা কত হয়ে যাবে? 125 হয়ে যাবে। তাহলে একের ভ্যালু যদি 300 হয়, 125-এর ভ্যালু কত? 125 × 3, 37,500। তার মানে ওই কম্পিউটারটাকে যদি আমি 37,500 টাকায় বিক্রি করতাম, তবে আমার কত লাভ হতো বলো? 25% লাভ হতো, তাই না? একটা কম্পিউটার 36,000 টাকায় বিক্রি করে আমার 20% লাভ হয়েছে। তার আমি ধরে নিলাম সিপি 100 টাকা, তাহলে এসপি কত হবে? 120। তাহলে এখন এসপির ভ্যালুটা কত দেওয়া আছে? 34,000। তার মানে 120-র ভ্যালু 34,000, একের ভ্যালু কত? 300।
এখন বলেছে যদি কম্পিউটারটা আমি 25% লাভ করতে চাই তাহলে আমি কম্পিউটারটাকে কত টাকায় বিক্রি করব। 25% লাভ করা মানে ক্রয় মূল্য যদি 100 হয় বিক্রয় মূল্য কত হবে 125। তাহলে একের ভ্যালু যদি 300 হয় 125 এর ভ্যালু কত 125 ইন্টু 300 37,500 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট 11/18। 11/18 যে ম্যাথটা আছে এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? কি বলেছে দেখো, 4 অঙ্কের সর্ববৃহৎ বর্গ সংখ্যাটি হলো, মানে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা যাকে বর্গমূল বের করা যাবে, সেটা হচ্ছে 9801। এটা তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। 4 অঙ্কের সব থেকে বড় যাকে বর্গমূল করা যাবে এবং এর বর্গমূল কত হয়, এর বর্গমূল হয় 99। ওকে, এর বর্গমূল হয় 99। চলো নেক্সট 12/19। 12/19 কি বলেছে দেখো, 24 সমস্ত গুণনীয়কের যোগফল কত। আগে বলো 24 গুণনীয়ক কি কি আছে, কি করে বের করব। 24 ইন্টু আমরা লিখতে পারি 1 ইন্টু 24, লিখতে পারি 2 ইন্টু 12, লিখতে পারি 3 ইন্টু 8, লিখতে পারি 4 ইন্টু 6, আর হবে না। এই পসিবলগুলো আমি গুণ আকারে লিখতে পারি। তাহলে গুণনীয়ক কি হবে না, এদিক উপর থেকে নিচ আর এদিকে নিচ থেকে উপর, এগুলো হচ্ছে 24 মোট গুণনীয়ক। সেগুলো যোগফল চেয়েছি। তাহলে গুণনীয়ক কি কি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 12 প্লাস 24। এই হচ্ছে 24 টোটাল মোট গুণনীয়ক। 4 4 8টা আছে, এদের যোগফল চেয়েছি। তো এদের যোগ করলে যোগফলের অ্যান্সার কত হয় 60 হবে। করে দেখবে যোগ করলে যোগফল কত হবে 60 হবে। ওকে, তাহলে 24 সমস্ত গুণনীয়কগুলির যোগফল কত হয় 60 হয়। চলো নেক্সট 13/20। 13/20 কি বলেছে দেখো, একটি গাড়ির গতিবেগ 70 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে 24 মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো 70 কিমি পার ঘন্টা মানে গতিবেগ কত বলেছে গাড়িটার 70 কিমি পার ঘন্টা, তার মানেই হচ্ছে গাড়িটি 1 ঘন্টায় কত যায় 70 কিমি। 1 ঘন্টা মানে কত মিনিট, যেহেতু মিনিটে দেওয়া আছে 24 মিনিটে চাইছে, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমি বলতে পারি গাড়িটি 60 মিনিটে যায় 70 কিমি ডিস্টেন্স। তাহলে 0 10 দিয়ে ভাগ করলে গাড়িটা 6 মিনিটে যাবে কত 7 কিমি ডিস্টেন্স। তাহলে গাড়িটা 24 মিনিটে কত যাবে 6 4 24, দেখো 4 দিয়ে গুণ করলে 24 হয়। তাহলে 7 4 কত হবে, 4 দিয়ে গুণ করলে 7 4 28 হবে। তার মানে গাড়িটা 24 মিনিটে কত যাবে 28 কিমি দূরত্ব যাবে। বোঝা গেল? চলো নেক্সট 14/22। 14/22 কি বলেছে দেখো, যদি একটি গাড়ি কেনা হয় 2,50,000 টাকায় এবং এটির প্রতি বছর 20% মূল্য যদি হ্রাস পায়, মানে কমতে থাকে, মূল্য যদি কমতে থাকে, তবে 3 বছর পরে এর মূল্য কত হবে। টোটাল গাড়িটি কেনা হয়েছে 2,50,000 টাকায়। এটা কেনা হয়েছে এবং প্রতি বছর 20% মূল্য হ্রাস পায়। অ্যাকচুয়ালি 20% মানে কত বলতো, এই দেখো 20% মানে হচ্ছে 1/5, মানে গাড়িটির দাম যদি 5 টাকা হয় প্রতি বছর 1 টাকা দাম কমে যাচ্ছে। তাহলে এখন দাম কত 4/5, কিন্তু 3 বছর পর চেয়েছি, 3 বছর পর দাম কত হবে, তাহলে 4/5টা ইন্টু 3 করে দেবো, 3 বার করবো, ব্যাস। এটা সলিউশন করে যেটা বেরোবে সেটাই অ্যান্সার। 5 5 এ 25, তাহলে 25 কাটা মানে এখানে 25 থেকে 25 4টে 0 হবে। আবার 5 দিয়ে কাটা মানে হচ্ছে 5 দিয়ে 10 3টে 0 হবে। 4 4 16, 16 4 64, 64 দিয়ে 128 আর 3টে 0, তার মানে 1,28,000 টাকা দাম হবে। তাহলে যদি প্রতি বছর গাড়িটির দাম যদি 20% কমতে থাকে, তাহলে 3 বছর পর গাড়িটির দাম কত হবে 1,28,000 হবে। বোঝা গেল?
চলো নেক্সট 15/26। কি বলেছে, x এর মান নির্ণয় করো যখন 5 কে লেখা হয় এভাবে, 5 কে লেখা হয় এভাবে, মানে এই যে 2 + 4/1 + 2/x, 5 কে লেখা হয় এভাবে, তার মানে আমি বলতে পারি এরই ভ্যালু 5 ইকুয়াল টু এটাই 5। তাহলে দুইটা ওদিকে দিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 4 আর নিচে লসাগু করলে কত হবে, x + 2 হবে, ভগ্নাংশে যোগ করলে নিচে এই যে জিনিসটা a 1 + 2/x এর ভগ্নাংশে যোগ করলে কত হবে, x + 2/x, আর দুইটা ওদিকে মাইনাস হয়ে কত হবে, 5 - 2 করলে 3 হবে। ওকে, তাহলে এই যে নিচে x টা উপরে চলে যাবে, কত হচ্ছে 4x, আর নিচে হবে x + 2 = 3। তাহলে গুণ করে দাও কোনাকুনি, তাহলে 4x সমান দাঁড়াচ্ছে 3x + 2, 3x টা এদিকে চলে আসলে মাইনাস হবে, তাহলে x সমান 2। তাহলে x এর ভ্যালু কত পেলাম আমি, 2 পেলাম। বোঝা গেল, x এর ভ্যালু আমি 2 পেলাম। খুবই সোজা অঙ্ক ছিল, ওটার ভ্যালুই 5 বলে দিয়েছিল, ঠিক আছে, তাই ওটাকে ইকুয়াল টু 5 করে আমি ক্যালকুলেশনটা করে নিলাম। নেক্সট 16/28, আর 3টা অঙ্ক করাবো, ঠিক আছে। কি বলেছে দেখো, ফিলিপ ও কেভিন দুজন ব্যক্তি 60টি কাগজের ফুল তৈরি করে। কি বললাম, ফিলিপ আর কেভিন টোটাল 60টা কাগজের ফুল তৈরি করেছে। যদি ফিলিপ 3টি কাগজের ফুল তৈরি করে, যখন কেভিন 2টি কাগজের ফুল তৈরি করে, তার মানে তাদের রেশিও দেওয়া আছে 3:2। ফিলিপ যখন 3টা করে, কেভিন তখন 2টো করে, তারা মোট কত করেছে দুজনে মিলে 5টা। তাহলে 5-এর ভ্যালু কত 60, 1-এর ভ্যালু কত 12। কি বলেছে, তাহলে বলেছে তবে ফিলিপ মোট কতগুলি কাগজের ফুল তৈরি করেছে, ফিলিপের ভ্যালু কত 3, তাহলে 3-এর ভ্যালু কত হবে 12 × 36, তাহলে ফিলিপ মোট 36টি কাগজের ভ্যালু তৈরি করেছে। বোঝা গেল, ফিলিপ আর কেভিন দুজনে কাগজের ফুল তৈরি করে, টোটাল দুজনে মিলে 60টা তৈরি করছে। এখন বলেছে ফিলিপ যখন 3টে করে, কেভিন তখন 2টো করে, তার মানে তাদের রেশিওটা ঘুরে বলে দেওয়া আছে কত 3:2। তাহলে সেখান থেকে 5 ইউনিটের ভ্যালু কত 60, 1-এর ভ্যালু 12, আর ফিলিপের 3-এর ভ্যালু 36। ওকে, চলো নেক্সট 17/29। কি বলেছে দেখো, একটি সেলে সব জিনিসের দামে 25% ছাড় দেওয়া হচ্ছিল। একটা সেল চলছে, ওখানে ওই দোকানে যাবতীয় যা আছে তার টোটালের উপর, মানে সবগুলোর উপর 25% ছাড় দেওয়া হয়। তাহলে একজন খরিদ্দার 6,750 টাকা একটি সাউন্ড সিস্টেম কিনে নিয়েছে। মানে একজন কাস্টমার সে 6,750 টাকায় একটা সাউন্ড সিস্টেম কিনে নিয়েছে। তবে সেটির স্বাভাবিক দাম কত, এই যে এটা কিনেছে এটা হচ্ছে 25% ডিসকাউন্ট দেওয়ার পরে দামটা, তাহলে তার আগের দামটা স্বাভাবিক দাম কত, আগের দাম কিনতে যাওয়া মানে ইন্টু 100/75। কোন একটা দাম ছাড় দেওয়ার পরে 6,750 হয়েছে, তার আগের দামে আমি ব্যাকে যাচ্ছি, আগের দাম মানে 100/25% কি করেছিলাম ছাড় দিয়েছিলাম, তাহলে 75 হবে 100/75। ওকে, তো এটা কাটাকাটি করে দেখো, 25 3 50 75, 25 4 100, 3 দিয়ে কাটাকাটি করলে হবে 3 2 6, 25 0, 4 দিয়ে গুণ করলে হবে 25 4 100, 4 2 8 9। তাহলে জিনিসটার আসল দাম বা অরিজিনাল দাম কত হবে 9,000 টাকা। এই 9,000 টাকার উপর 25% ছাড় দিলে 6,775 টাকায় পৌঁছাবো। ওকে, নেক্সট এবং লাস্ট 18/30। টোটাল এই ফার্স্ট পার্টে আমি কোশ্চেন নাম্বার 18 পর্যন্ত কমপ্লিট করলাম। ওকে, বা করে দিচ্ছি, পরে আমি আবার সেকেন্ড এবং থার্ডের মধ্যে কমপ্লিট করে দেবো। ওকে, আমি অলরেডি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা সেশনকে আমি 3টে পার্টে ভাগ করে দেবো। তোমাদের সুবিধা হবে, কম কম করে ম্যাথ প্র্যাকটিস করবে, কিন্তু পার ডে একটা রেগুলারিটি বজায় রাখবে, যেমন পার ডে কন্টিনিউয়াস করতে থাকবে অঙ্কগুলো, ঠিক আছে। দেখো কি বলেছে, একটি একাধিক পছন্দের পরীক্ষায়
একাধিক পছন্দের পরীক্ষা মানে এই যে এমসিকিউ কোশ্চেন, পছন্দের পরীক্ষা মানে কি, যে ওখানে একটা কোশ্চেনে 4টে অপশন আছে, সেখানে আমাকে একটা পছন্দ করতে হবে, মানে চয়েস করে টিক চিহ্ন দিতে হবে। এই এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়। কি বললাম, প্রত্যেকটা সঠিক যদি আমি উত্তর দেই, যদি ঠিক করে কোশ্চেনটা ঠিক করে দেই, সেক্ষেত্রে আমি 8 নম্বর পাবো। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয়। যদি অ্যান্সারটা আমি ভুল দেই, সেক্ষেত্রে আমি 5 নম্বর আমার কেটে নেওয়া হবে, -5। যদি 26টি প্রশ্নের উত্তর করার পর রঘুর নম্বর হয় 0, রঘু বলে একটা ছেলে, সে টোটাল 26টা কোশ্চেন করেছে, অ্যাটেম্প করেছে, এবং তার অ্যান্সার এসেছে 0। তার মানে কি, তার মধ্যে ঠিক ভুল সব আছে, ওটা মিলিয়ে যতগুলো ঠিক করে সে যত নাম্বার পেয়েছিল, ভুল করেও ঠিক তত নাম্বার তার কাটা গেছে, তাই তার নাম্বারটা কত এসছে, 0 এসছে। তাহলে বলেছে তবে কতগুলি প্রশ্নের উত্তর সে সঠিক দিয়েছিল, তাহলে সে কতগুলো কোশ্চেন ঠিক করেছিল। দেখো এই টাইপের অঙ্ক অনেকভাবে করা যায়, এক্স ধরেও করা যায়। আমি যেটা করছি সেটা একটু খেয়াল করো। দেখো এখানে কোশ্চেন চেয়েছে রঘু কতগুলো কোশ্চেন ঠিক করেছিল, আমি সেই কোশ্চেনটাই উল্টো ধরে নেব। আমি ধরবো যে রঘু ধরে নিচ্ছি সবগুলো কোশ্চেন ভুল করেছিল, যেটা কোশ্চেন চাইবে, অ্যান্সার চাইবে, তার আমাকে উল্টো প্রসেসটাকে হাতে নিতে হবে। এখানে চাইছে রঘু কতগুলো ঠিক করেছিল, আমি ধরবো রঘু সবগুলো ভুল করেছিল। তাহলে রঘু টোটাল অ্যাটেম্প করেছে কতগুলো, 26টা। তাহলে রঘু টোটাল অ্যাটেম্প করেছে 26টা। তাহলে 26টা যদি সে ভুল করে থাকে, একটা ভুলের জন্য 5 নম্বর কাটা যায়, তাহলে 26টা ভুলের জন্য কত নম্বর কাটা যাবে, 130 নম্বর কাটা যেত। 130 নম্বর সে 26টা কোশ্চেনের জন্য যদি ভুল করে, তাহলে তার 130 নম্বর কাটা যাবে। তার মানে সে -130 পাবে। মতার কথা হচ্ছে সে পাবে কত, -130। কিন্তু সে পেয়েছে কত, 0 পেয়েছে। কত, 0। কেন 0 পেয়েছে বলতো, কারণ আমরা ধরে নিচ্ছি সবগুলো ভুল করেছে, কিন্তু সে তো সবগুলো ভুল করেনি, সে কিছুগুলো ঠিক করেছে। তাহলে যে কোশ্চেনটা রঘু ঠিক করে 8 নম্বর পেয়েছে, তাকেও কিন্তু আমরা জোর করে ভুল করে 5 নম্বর কমিয়ে দিয়েছি। তার মানে অ্যাকচুয়ালি ঠিক কোশ্চেনের জন্য কত কমিয়েছি, 8, ওদিকে +8 থেকে তো 8 কমিয়েছি, আরো -5 কমিয়ে দিয়েছি। তার মানে অলরেডি আমি 13 নম্বর কমিয়ে দিয়েছি। তাহলে একটা নাম্বার 13 কমানোর জন্য তার টোটাল কমেছে কত, এইরকম অনেকগুলো কোশ্চেন রঘু যেগুলো ঠিক করেছে, সেগুলোকে আমরা জোর করে ভুল ধরেছি। তাহলে এই একটা ভুলের জন্য এরকম অনেকগুলো কোশ্চেন, প্রতি কোশ্চেনে তার 13 নাম্বার করে কমে গেছে। কমতে নাম্বারটা কোথায় দাঁড়িয়েছে, 130-এ দাঁড়িয়েছে। তার মানে সে কতগুলো ঠিক করেছিল, এটা দিয়ে ভাগ করে দিলে সে 10টা কোশ্চেন ঠিক করেছিল রঘু। বোঝা গেল, পেয়ে গেলাম। সে 10টা কোশ্চেন তার আমরা কি, যেগুলো ঠিক করেছিল সেগুলোকেও আমরা ভুল ধরেছি, দিয়ে আমরা কি করেছি, তাকে 13 নাম্বার প্রত্যেক কোশ্চেনে কমিয়ে দিয়েছি। কমানোর পরে আমার 130 কমে গেছে। তার মানে ঠিক করেছিল কতগুলো, ভাগ করে দিলে পেয়ে যাবো, 10টা ঠিক করেছিল। বোঝা গেল। আবার এক্স ধরে করতে পারি, ধরলাম আমি এক্সটা ঠিক করেছে, তাহলে পেয়েছে কত, 8x। তাহলে ভুল করেছে কত, 26 - x। যদি এক্স ধরে করি, আমি ধরে নিলাম ঠিক করেছে কোশ্চেন এক্সটি, তাহলে ভুল কতগুলো করবে, এটা করেছে তো 26টা, তাহলে ভুল করেছে 26 - x। তাহলে ঠিকের জন্য পেয়েছে 8x, আর সমান ভুলের জন্য পেয়েছে 26 - x। কেন সমান করলাম, যেহেতু নাম্বারটা 0 আছে, মানে যত ঠিক করে যা পেয়েছে ভুল করেও তাই পেয়েছে। তো এটাকেও সলভ করে দেখো, 8x রেখে দাও, 5 দিয়ে গুণ করলে কত হবে, 130 - 5x। এটা এদিকে আসলে হবে 13x সমান হচ্ছে 130। তাহলে x এর ভ্যালু কত, 10। দেখো সেই 13 30 একই ব্যাপারটা জানাচ্ছে, ঠিক আছে। তো এইভাবেও বলে দিলাম, যেটা তোমাদের চয়েস হবে সেটাই করো। তো অঙ্কগুলো মোটামুটি সোজা লাগছে, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এবং অবভিয়াসলি মন দিয়ে অঙ্কগুলো যদি বুঝতে না পারো, 1 বা 2 বার করে ভিডিওগুলোকে চেক করে কিন্তু করে যাবে, ঠিক আছে। কোথাও প্রবলেম হলে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্ট করো, আমি তোমাদেরকে কিন্তু হেল্প করে দেবো। ওকে, চলো বাই। Yeah.